বোর্ডে আসছে কিন্তু। দেখো 370 370 370 লাইট ইয়ার, 370 লাইট ইয়ার দূরে অবস্থিত, 370 লাইট ইয়ার দূরে অবস্থিত, 370 লাইট ইয়ার দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের 370 লাইট ইয়ার দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসা বিজ্ঞানীরা 370 লাইট ইয়ার দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসা বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে 50 বছর বয়সী একটি কাসিমকে, কাসিম মানে হলো কচ্ছপ, 50 বছর বয়সী একটি কাসিমকে 0.7c বেগে 50 বছর বয়সী একটি কাসিমকে 0.7c বেগে চলমান 0.7c বেগে চলমান নভোযানে করে 0.7c বেগে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়, নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়, ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কাসিমের ভর 30 কেজি, কাসিমের ভর 30 কেজি, কাসিমের ভর 30 কেজি এবং গড় আয়ু 450 বছর, কাসিমের ভর 30 কেজি এবং গড় আয়ু 450 বছর, কাসিমের ভর 30 কেজি এবং গড় আয়ু 450 বছর। ব্র্যাকেট দাও, ব্র্যাকেটে লেখো 1 লাইট ইয়ার, ব্র্যাকেটে লেখো 1 লাইট ইয়ার সমান সমান 1 লাইট ইয়ার সমান সমান 9.46 × 10⁻15 মিটার, 9.46 × 10⁻15 মিটার। কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কি? কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কি? এই কোশ্চেনটা কিন্তু আসছিল, বোর্ডে আসছিল। আচ্ছা, তাহলে দেখো তোমাকে এস এর মান দেওয়া আছে 360 লাইট ইয়ার। দেখি বলো তো, লাইট ইয়ার আলোকবর্ষ এটা কিসের একক? হ্যাঁ, লাস্ট লাইন ছিল কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কি? কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কি? এখন দেখো, দেখি বলো তো, লাইট ইয়ার কিসের একক? আলোকবর্ষ। এটা কিন্তু একবার আসছিল, এমসিকিউতে আসছিল। আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, আলোকবর্ষ দূরত্বের একক। অনেকেই এটা দাগাবে বেগের একক, বুঝছো? আলোকবর্ষ হলো দূরত্বের একক। তাহলে এস সমান সমান বলা আছে 370 লাইট ইয়ার, 370 লাইট ইয়ার আলোকবর্ষ, আলোকবর্ষ। আচ্ছা, তাহলে দেখো তো ওই নভোযানে ও কত বেগে গেছে? 0.7c বেগে গেছে। আচ্ছা, ওই নভোযানে কাসিমটা যে গেল 0.7c বেগে, এইখানে ওর যে সময়টা বের করব, টিটা বের করব, এটা কি স্থির অবস্থায় ওর সময় বের হলো না গতিশীল অবস্থায়? গতিশীল অবস্থায় না, কারণ সেই নভোযানটাও কি গতিশীল,
তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি, লেখো, আমরা জানি S সমান সমান VT, S সমান সমান VT। তাহলে দূরত্ব কত? এই গ্রহের দূরত্ব হলো 370 লাইট ইয়ার, অর্থাৎ 370 ইন্টু 1 লাইট ইয়ার সমান সমান কত মিটার? 9.46 ইন্টু 10⁻15 মিটার। ভেলোসিটি দেওয়া আছে 0.7 ইন্টু 0.7 সি, তাহলে সি মানে কত? 3 ইন্টু 10⁸ না? তাহলে 0.7 ইন্টু 3 ইন্টু 10⁸ ইন্টু টি। এই টিটা কি আসলে? এই টিটা হলো গতিশীল অবস্থায় কত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এই যে কাসিম যেটা আছে সেই কাসিমের আপেক্ষিক সময়। তাহলে টি সমান সমান কত আসে দেখো, টি সমান সমান যেটা আসবে ওটাকে ইয়ারে করে নিবা। এটা কিসে বেরোয়েছে? এটা হলো তোমার সেকেন্ডে বেরোয়েছে। তাহলে প্রথমে এটাকে তোমার ৮৬,৪০০ দ্বারা ভাগ করো, তাহলে দিনে বেরোবে। ৮৬,৪০০ দ্বারা ভাগ করো, যেটা আসছে এটাকে আবার ৩৬৫ দ্বারা ভাগ করো, তাহলে বছরে, তাহলে ৫২৮.৫৩ এত ইয়ার, এত বছর, বুঝছো? এটা কি গতিশীল অবস্থায় এর বয়স না? মানে গতিশীল অবস্থায় এই কাসিমটা ৫২৮.৫৩ বছর পর ওই গ্রহে যাইতে পারবে, এটা গতিশীল অবস্থায়। এখন আমরা কি বের করব? প্রকৃতটা বের করব। আমার কি দরকার? প্রকৃতটা বের করা দরকার না, অর্থাৎ টি নটটা বের করা দরকার। তাহলে টি সমান সমান আমরা জানি, টি সমান সমান কি জানি? টি নট ডিভাইড বাই √1 - v²/c² না? তো টি সমান সমান টি নট ডিভাইড বাই √1 - v²/c²। তাহলে এই টি নটের মানটা আমার দরকার। তাহলে টি নট সমান সমান হবে, টি এর মান কত? ৫২৮.৫৩ ইন্টু √1 - v²/c² এর মান কত? 0.7, এটার উপরে হোল স্কোয়ার। কত আসে টি নটের মান? ৩৭৭.৪৫ আসবে। দেখো ৩৭৭.৪৫ ইয়ার, অর্থাৎ প্রকৃতপক্ষে এই কাসিমটা এই নবযানের ভিতরে থাকবে ৩৭৭.৪৫ বছর। ও যাত্রা শুরু করছে ওর যখন কত বয়স? ওর বয়স যখন 50 বছর, আর নবযানের ভিতরে থাকছে ৩৭৭.৪৫ বছর প্রকৃতপক্ষে। তাহলে এখন বয়স কত হবে? হ্যাঁ, তাহলে কাসিমের প্রকৃত বয়স, কাসিমের প্রকৃত বয়স সমান সমান 50 প্লাস ৩৭৭.৪৫ এত ইয়ার। কত আসে দেখো তো? ৪২৭.৪৭ নাকি কত? ৪৫ এত ইয়ার, ৪২৭.৪৫ বছর। আর ওর আয়ুষ্কাল কত? ৪৫০ বছর না? বেঁচে থাকবে নাকি মারা যাবে? বেঁচে থাকবে। অতএব কাসিমটি জীবিত অবস্থায় পৌঁছাবে। কাসিমটি জীবিত অবস্থায় পৌঁছবে, এইটাই হলো আমাদের অ্যান্সার। যদি যোগ করে দেখতাম ৪৫০-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে বুঝবো যে ওর মারা যাবে। হয়েছে না? বুঝছো তো? ক্লিয়ার? আমি যদি পৃথিবী থেকে ৩০ বছর দেখি আর মহাকাশে একজন, তাহলে তার বয়স আসলে কমে যাবে, এটা কি আসলে সত্যি? যদি বেগ এইরকম হয়, এগুলো চিন্তা হচ্ছে যে যদি বেগ আলোর বেগের কাছাকাছি হয়, তো আসলেই কি এটা সম্ভব? সম্ভব না, বুঝছো? আসলে তো এটা সম্ভব না। দেখো এরপরের অঙ্ক লেখো, এরপরের অঙ্ক লেখো। এ ও বি দুটি ব্যক্তি
এ ও বি দুটি ব্যক্তি 25 বছর বয়সে এ ও বি দুটি ব্যক্তি 25 বছর বয়সে যথাক্রমে এ ও বি দুটি ব্যক্তি 25 বছর বয়সে যথাক্রমে 0.866 সি 0.866 সি ও 0.99 সি। তাহলে এ ও বি দুটি ব্যক্তি 25 বছর বয়সে যথাক্রমে 0.866 সি ও 0.99 সি বেগে গতিশীল দুটি মহাশূন্য যানে গতিশীল দুটি মহাশূন্য যানে মহাকাশ ভ্রমণে গেলেন এবং পৃথিবীর হিসেবে 15 বছর পর পৃথিবীতে ফেরত আসলেন। পৃথিবীতে ফেরত আসার পর পৃথিবীর হিসাবে 15 বছর পর পৃথিবীতে ফেরত আসলেন। পৃথিবীতে ফেরত আসার পর তাদের বয়সের ব্যবধান কত? দেখো যে পৃথিবীতে ফেরত আসার পর তাদের বয়স কত ও বয়সের ব্যবধান কত। পৃথিবীতে ফেরত আসার পর তাদের বয়স কত ও বয়সের ব্যবধান কত? আচ্ছা, তাহলে দেখি বলো তো, এখানে ও ভ্রমণ করছে পৃথিবীর হিসেবে কত বছর ভ্রমণ করছে? 15 বছর ভ্রমণ করছে। দুইজনই পৃথিবীর হিসেবে 15 বছর ভ্রমণ করছে। এটা কি টি মান, এটা কি টি এর মান নাকি টি নটের মান? টি এর মান না, পৃথিবীর হিসেবে ও ভ্রমণ করছে। এখন পৃথিবীর লোক তো বাইরে আছে, নবযানের ভিতরে তো আর নাই, তার মানে ও যেটা বলবে সেটা মিথ্যা, টি, তাই না? ওইটা হলো টি। তাহলে লেখো প্রথম ব্যক্তির ক্ষেত্রে টি এ সমান সমান কি হবে? টি নট এ ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। পৃথিবীর হিসেবে ও 15 বছর ভ্রমণ করছে, অর্থাৎ এই টি এ এর মান হলো 15 বছর। প্রকৃতপক্ষেও কত বছর ভ্রমণ করছে এটা বের করা দরকার, টি নট এ দরকার আমার। √1 মাইনাস, দেখো প্রথম ব্যক্তির বেগ কত দেওয়া ছিল? 0.866, এটার উপর হোল স্কোয়ার। অতএব টি নট এ কত আসে? টি নট এ এর মান আসলেই কত বছর ও ভ্রমণ করছে? মাস্ট বি কি হবে? হ্যাঁ, কম হবে, 7.5। ও আসলে 7.5 বছর ভ্রমণ করছে, পৃথিবীর লোক দেখছে 15 বছর। তাহলে প্রকৃতপক্ষে এর বয়স কত হবে? প্রকৃতপক্ষে প্রথম ব্যক্তির বয়স হবে ফিরে আসার পর, প্রকৃতপক্ষে ফিরে আসার পর প্রথম ব্যক্তির বয়স হবে কত? ওর বয়স, ও কত বছর বয়সে গেছিল দেখো তো? 25 বছর বয়সে গেছিল। তাহলে 25 প্লাস ও ঘুরে আসছে 7.5 বছর, তার মানে 32.5 বছর হবে। 32.5 ইয়ার।
দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে টি বি সমান সমান কী হবে, টি নট বি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। কোনটা বুঝলাম না। ও আচ্ছা, ভি এ ভি বি লেখো, সমস্যা নাই, ভি এ লেখো, এখানে ভি বি লেখো, সমস্যা নেই। তাহলে আমার দরকার হলো টি নট বি। টিবি কত? টিবি কিন্তু 15 বছর। টি নট বি আমার জানি না, রুট ওভার 1 মাইনাস এটা কত 0.99 সি, তাই না? 0.99 সি অর্থাৎ 0.99 এটার উপরে স্কোয়ার। কত আসে টি নট বি? প্রকৃতপক্ষে এই বি ব্যক্তিটা কত বছর ঘুরে আসছে? 2.1 ইয়ার, 2.1 ইয়ার। অতএব বি ব্যক্তির ফিরে আসার পর বয়স হবে, বি ব্যক্তির ফিরে আসার পর বয়স হবে কত বছর হবে? দেখো, ও গেছিল হচ্ছে কত 25 বছর বয়সে, আর থেকে আসছে 2.1, তার মানে 27.1 বছর বয়স। বি ব্যক্তির বয়স হবে 27.1 বছর। তাহলে বয়সের ব্যবধান কত হবে? অতএব বয়সের ব্যবধান হবে দেখো বয়সের ব্যবধান কত হবে? একটা হলো 32.5 আর আরেকটা হলো তোমার 27.1। কত বছর? দেখো 5.39, তাই না? 5.4, আচ্ছা 5.4 এত ইয়ার বয়সের ব্যবধান হবে 5.4 ইয়ার, এটাই অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। দেখো এটা বুঝছো তো না? পৃথিবীর হিসাবে বলছে, তার মানে পৃথিবীর হিসাবে হলো টি, যে কাঠামোর ভিতরে নাই তার সাপেক্ষে হলো টি। এখন ও যাচ্ছে হলো নবজানে, এখন বাইরে থেকে পৃথিবী থেকে একজন বলতেছে, তার মানে ও কি ঠিক বলবে? ও বলবে আপেক্ষিক, সেটা হলো টি। যদি নবজানের ভিতর থেকেই একজন বলতো তাহলে সেটা হতো টি নট। এখন আমার দরকার টি নটটাই বের করা, অর্থাৎ প্রকৃত সময়টা বের করা। ওই টি নট বের করছি, ও কি ছিল 25 বছর বয়সে, ঘুরে আসছে 7.5 বছর, যোগ করে দিলাম। ওখানেও তাই সেম করে আমরা পার্থক্যটা বের করছি, বুঝছো? ঠিক আছে, এখন লেখো এই যে আপেক্ষিকতা সম্পর্কিত লাস্ট টপিক ভর বৃদ্ধি। টপিকের নাম দাও ভর বৃদ্ধি। ভর বৃদ্ধি ভর বৃদ্ধি ইংলিশে বলা হতে পারে এইভাবে, মাস আপগ্রেডেশন। আপগ্রেডেশন, ভর বৃদ্ধি বা মাস আপগ্রেডেশন। দেখো একটা বস্তু আছে,
গাড়ির উপরে একটা বস্তু আছে। তো গাড়িটা চলতেছে, এই গাড়ির বেগটা হলো আলোর বেগের কাছাকাছি, ভি এর মান হলো অনেক বেশি। বলছিলাম আধুনিক পদার্থবিজ্ঞানের বেগ কিন্তু কি হয়, আলোর বেগের কাছাকাছি, অনেক বেশি হয়, হাই ভেলোসিটি। তাহলে এর বেগটা কত হবে, ভেলোসিটি হাই, ভেলোসিটি হাই। তো ধরো এই গাড়িটা প্রথম অবস্থায়, এই অবস্থায় এই গাড়িটা স্থির আছে, নিশ্চল, স্থির। এই গাড়িটা কি স্থির। আচ্ছা, তাহলে এই গাড়ির উপরে এই যে ভর আছে, এই ভরটাকে আমরা কি বলতে পারবো, নিশ্চল ভর বা স্থির অবস্থায় ভর বলতে পারবো না। এই ভরটা হলো নিশ্চল অবস্থায় ভর বা স্থির অবস্থায় ভর, কারণ ও গাড়িটা কি আছে, স্থির আছে। আচ্ছা, নিশ্চল ভর, নিশ্চল ভর এম নট, নিশ্চল ভর এম নট। আচ্ছা, এখন এটা প্রথমে স্থির ছিল, তারপরে কি হয়েছে, এই ভেলোসিটি হাই, এটা এখানে লিখো না, এটা যেহেতু এখন স্থির, তারপরে এইখানে ছিল এ স্থির, পরে এ হয়ে গেছে গতিশীল। তো এর বেগ এখানে হলো হাই ভেলোসিটি, বেগ অনেক বেশি, বেগ অনেক বেশি। তো এইখানে এর যে ভর হবে, এর ভরটাকে তখন আমরা কি বলবো, স্থির অবস্থায় ভর বলবো নাকি গতিশীল অবস্থায় ভর বলবো? গতিশীল অবস্থায় ভর না, কারণ এটা তো তখন গতিশীল। এখানে ছিল গাড়িটা স্থির আর সামনে হচ্ছে গাড়িটা গতিশীল, তখন এই বস্তুটার ভর যেটা হবে সেটা হলো গতিশীল অবস্থায় ভর। গতিশীল অবস্থায় ভর। তো গতিশীল অবস্থায় ভর এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, এম দ্বারা, বুঝছো? স্থির অবস্থায় ভর যেটা আছে এম নট, গতিশীল অবস্থায় ভরটা স্থির অবস্থায় ভরের থেকে বেশি হবে, বুঝছো, বেশি হবে। অর্থাৎ কোনো একটা গাড়িকে যদি তুমি এইভাবে চালাইতে পারো, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে যদি তুমি চালাইতে পারো, তাহলে নিশ্চল অবস্থায় ওর ভর যদি তুমি দেখো 2 কেজি বা 3 কেজি, দেখবা যে গতিশীল অবস্থায় ভর বেড়ে গেছে, বুঝছো, 10 কেজি 15 কেজি দেখতে পারবে। তাহলে গতিশীল অবস্থায় এর ভর বেড়ে যাবে, এই জন্য এই টপিকের নাম দেওয়া হয়েছে ভর বৃদ্ধি। নিশ্চল অবস্থায় ভর যেটা হবে এম নট, গতিশীল অবস্থায় ভর হবে এম। তাহলে গতিশীল অবস্থায় ভর যেটা আছে এম, সেটা হবে নিশ্চল অবস্থায় ভরের থেকে বেশি, এম নটের থেকে বেশি। এই জন্য এইখানে একটা সূত্র মনে রাখবা, এম সমান সমান এম নট ডিভাইডেড বাই √1 - v²/c²। এটা কি টি এর মতো না, টি সমান সমান টি নট, সেম সূত্র, সেম সূত্র। তাহলে এখানে এম কি, এম হলো গতিশীল অবস্থায় ভর, গতিশীল অবস্থায় ভর, বা এটাকে বলা হয় কি আপেক্ষিক ভর। গতিশীল অবস্থায় ভর বা আপেক্ষিক ভর। আর এম নটটা কি হবে, নিশ্চল ভর। গতিশীল অবস্থায় ভর বা আপেক্ষিক ভর, এম নট হলো নিশ্চল ভর। এটা এম হলো গতিশীল অবস্থায় ভর বা আপেক্ষিক ভর, আর এম নট হলো নিশ্চল ভর, বা এটাকে কি বলা হয়, প্রকৃত ভর। প্রকৃত ভর, প্রকৃত ভর। তাহলে এখন এই রিলেটেড অঙ্ক করবো আমরা। লেখো, স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর
স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর 10⁻⁻24 কেজি। স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর 10⁻⁻24 কেজি। কণাটি 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে, কণাটি 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে ওই অবস্থায় এর ভর কত হবে? ওই অবস্থায় এর ভর কত হবে? কণাটি 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে গতিশীল থাকলে ওই অবস্থায় এর ভর কত হবে? এটা পারবা না? সূত্র বসায় দাও। m = m0 / √1 - v²/c²। m0 এর মান দেওয়া আছে, v এর মানও দেওয়া আছে, c এর মান তো জানো। সূত্র কি? m = m0 / √1 - v²/c²। তাহলে m0 এর মান দেওয়া আছে 10⁻⁻24 √1 - দেখো v এর মান কত দেওয়া আছে 1.8 × 10⁸, এটার উপরে স্কোয়ার, c এর মান হলো 3 × 10⁸, এটার উপরে স্কোয়ার। কত আসে? 1.25 × 10⁻⁻24। এত কেজি। 1.25 × 10⁻⁻24। দেখো বেড়ে গেছে, আগে ছিল 10⁻⁻24, এখন হলো 1.25 × 10⁻⁻24। নেক্সট অঙ্ক লেখো। একটি লোকের ভর 99 কেজি। একটি লোকের ভর 99 কেজি। একটি লোকের ভর 99 কেজি। কত বেগের একটি লোকের ভর 99 কেজি কত বেগের একটি উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট কত বেগের একটি উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত একটি পর্যবেক্ষকের নিকট কত বেগের একটি উড়ন্ত রকেট থাকাকালীন মাটিতে অবস্থিত একজন পর্যবেক্ষকের নিকট তার ভর 100 কেজি হবে। তার ভর 100 কেজি হবে। আমাকে জাস্ট বলো m এর মান কত, m0 এর মান কত? m এর মানটা কত এবং m0 এর মানটা কত? বলো দেখি m এর মান কত, m0 এর মান কত? বুঝতেছো না? মুশকিল তো। তাইলে এখন পর্যন্ত যদি m আর m0 না বুঝো তাহলে মুশকিল। m0 হচ্ছে 99 কেজি আর m হচ্ছে 100 কেজি। t0 t এগুলো যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্ক পারবা না। m0 কত বলো? m0 হলো 99 কেজি আর m হলো 100 কেজি। m0 দেখো বলাই আছে যে একজন লোকের ভর হলো 99 কেজি, তার মানে এটা প্রকৃত ভর। জোর দিয়ে বলা হচ্ছে যে লোকের ভর 99 কেজি, তার মানে এটা প্রকৃত ভর। m0 এর মান বলা হচ্ছে দেখো
কত বেগের উড়ন্ত রকেটে থাকাকালীন মাটিতে অবস্থিত, মানে রকেট উঠতেছে মাটি থেকে, একজন বলতেছে ওর ভর 100 কেজি, তাহলে ও ঠিক বলবে না ভুল বলবে? ভুল বলবে। সেটা হলো এম, এটাকে বলা হয় আপেক্ষিক। আপেক্ষিক। তাহলে লেখো এম সমান সমান 100 কেজি, এম নট সমান সমান 99 কেজি। তারপরে তার সূত্রতে বসায় দাও। তাহলে সূত্রতে কীভাবে বসাবা? এই সেম সূত্র, এম সমান সমান এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমার কাজ কি হবে? এই এম এর মান আর এম নটের মান তুমি জানো, তোমার বের করতে হবে ভি এর মান। তাহলে কি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হলো এম নট ডিভাইডেড বাই এম। তাহলে দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান হবে 1 মাইনাস এম নট ডিভাইডেড বাই এম, এটার উপরে স্কোয়ার। কীভাবে? উভয় পাশে স্কোয়ার করে নিছো আগে। উভয় পাশে স্কোয়ার করে নিলে এই রুটও থাকবে না, এটার উপরে স্কোয়ার চলে যাবে। আর এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান কী হবে? 1 মাইনাস এটা, 1 মাইনাস। তাহলে দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 1 মাইনাস এম নটের মান কত? 99, এম এর মান কত? 100, এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান কত আসবে? 1 মাইনাস 99 বাই 100, 99 বাই 100 মানে কত? 0.99, তার উপরে স্কোয়ার। কত আসে দেখো তো 1 মাইনাস এটা? একবারে বের করলেই হয়ে যায়, একবারে বের করলেই কিন্তু ওই যে অ্যাজাম্পশন দিয়ে একবারে বের করা যায়। কত আসে অ্যান্সার? 4.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7। ভি এর মান এখান থেকে একবারে বের করো। ভি সমান সমান 4.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7, এত মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। 4.2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। দেখো নেক্সট অঙ্ক। একটি বস্তুকণা একটি বস্তুকণা 0.5 সি, একটি বস্তুকণা 0.5 সি বেগে গতিশীল আছে। একটি বস্তুকণা 0.5 সি বেগে গতিশীল আছে। বস্তুকণাটির স্থির অবস্থায় ভর ও গতিশীল অবস্থায় ভরের অনুপাত নির্ণয় করো। 0.5 সি বেগে গতিশীল আছে, বস্তুকণাটির স্থির অবস্থায় ভর ও গতিশীল অবস্থায় ভরের অনুপাত নির্ণয় করো। .5 সি বেগে গতিশীল আছে, বস্তুকণাটির স্থির অবস্থায় ভর ও গতিশীল অবস্থায় ভরের অনুপাত নির্ণয় করো। তাহলে এটা কি লিখবা? আমরা জানি এম সমান সমান এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কোশ্চেনে খেয়াল করবা কি চাইছে, চাইছে কিন্তু স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত। অর্থাৎ স্থির অবস্থায় ভর যেটা আছে ওটা উপরে থাকবে, গতিশীল অবস্থায় ভর যেটা আছে ওটা থাকবে নিচে। তাহলে দেখো এই এম যেটা আছে এটা পার হয়ে যাবে এই দিকে, হয়ে যাবে এম নট ডিভাইডেড বাই এম। এইটাই কিন্তু তোমার থেকে চাইছে, স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত। তাহলে এম নট ডিভাইড বাই এম সমান সমান কী হবে? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নট ডিভাইডেড বাই এম সমান সমান রুট ওভার 1 মাইনাস, এটা মান কত দেওয়া আছে? 0.5, এটার উপরে স্কোয়ার। তাহলে এম নট ডিভাইডেড বাই এম সমান সমান দেখো 0.5 এর উপরে স্কোয়ার মানে কত? 1/2 এর উপরে স্কোয়ার। এটা আসবে √3 ডিভাইড বাই 2, √3 ডিভাইড বাই 2।
এটাই অ্যান্সার। অনুপাত বের করতে বলছে, তার মানে m1:m সমান সমান √3:2। এটাই হলো আমাদের অ্যান্সার। এই রিলেটেড লাস্ট অঙ্ক লেখো। স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত? স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত? স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত? স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত? তাহলে কিভাবে করবা বলো, কি বলা আছে এটা একটু বলো তো দেখি। স্থির ভরে 3 গুণ ভর বিশিষ্ট একটি কণার দ্রুতি কত? তাহলে স্থির ভর কি m0 না? এখানে বলা আছে m সমান সমান 3m0, বুঝছো? m এর মান বলা আছে 3m0। তাহলে সূত্র লেখো যে আমরা জানি m সমান সমান m0 ডিভাইড বাই √1 - v²/c²। এই যে এই সূত্র, তোমাকে এখানে তেমন কিছু বলা হয় নাই, জাস্ট বলছে স্থির ভরের 3 গুণ ভর বিশিষ্ট, অর্থাৎ m এর মান বলা আছে 3m0, এর মান বলা আছে 3m0। আর এখানে দেখো m0 ডিভাইডেড বাই √1 - v²/c²। তাহলে এই যে m0 কাটে, এটা এই পাশে পার করে দাও, তাহলে আসবে 1 - v²/c² সমান সমান 1/9। দেখো স্কোয়ার করে দিছি, এই রুটটা এই পুরোটা এই পাশে পার করে দিলাম, আর 3টাকে ওই পাশে পার করে দিলাম, হয় 1/3, উভয় পাশে বর্গ করে দিচ্ছি। তাহলে দেখো v²/c² আসে 1 - 1/9, তার মানে আসে 8/9। তাহলে v² আসবে 8c² ডিভাইডেড বাই 9। তাহলে v আসবে, দেখো এই v² এই পাশে চলে গেলে কি রুট হয়ে যাবে না? রুট হয়ে যাবে। 8-এর ওপরে রুট করলে আসে 2√2, c² ওপরে রুট করলে আসে c, 3-এর ওপরে 9-এর ওপরে রুট করলে আসে 3। তাহলে v এর মান হবে 2√2c ডিভাইডেড বাই 3। এভাবে রেখে দিলে হবে। (2√2 ডিভাইডেড বাই 3c). বুঝছে না? ঠিক আছে, আজকে এ পর্যন্তই রাখি। তোমার হচ্ছে কেমিস্ট্রি আজকে না করাই, উপস্থিতি কম, না করাই।